কর্মীদের একরকমের লিখিত দিয়ে যে তারা আর আওয়ামী লীগ করেন না, তারপর এই নির্বাচনে অংশ নিতে হবে। কাজেই ডাক্তার জাহেদুর রহমান যখন বলছেন, তখন তিনি আসলে সেই ইঙ্গিতে দিচ্ছেন কিনা শর্ত মানলে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নিতে পারবেন, সেটাও একটা প্রশ্ন। বিএনপি সরকার আসলে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভীষণ ভয়ে আছেন। তারেক রহমান নিজেকে একজন পাকা খেলোয়াড় ভেবে নানা রকম চাল চালছেন বটে, যেমন নির্দলীয় করছেন তার স্থানীয় নির্বাচনটাকে, একদিকে ইঙ্গিত দিচ্ছেন এতে আওয়ামী লীগ অংশ নিতে পারবে, অন্যদিকে তিনি পরিস্থিতিটা এমন করছেন জামায়াতে ইসলামীর জন্য সেটা কিন্তু খুব সুবিধাজনক। রহমান অত্যন্ত সচেতনভাবে এবং একেবারে নিজ সিদ্ধান্তে নিজ কৌশল অনুযায়ী সকল মন্ত্রণালয়, বিশেষ করে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো যেগুলো সংবাদ মাধ্যমের সামনে এসে বিশেষভাবে কথা বলবে, নানা রকম প্রশ্নের উত্তর দেবে, সেগুলোতে তার সবচেয়ে ঘনিষ্ঠ বিশ্বস্ত জনদের বসিয়েছেন এবং সরকারের বিষয়ে সকল মতামত প্রকাশে আসলে সেই উপদেষ্টাদেরকেই সক্রিয় করে রেখেছেন। মানে জাহিদুর রহমান, মাহাদি আমিন কিংবা এমনকি পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরকে যে তিনি খলিলুর রহমানের সঙ্গে জুড়ে দিয়েছেন, তার প্রধানতম কারণ এই, যাতে এই বিএনপি সরকার কিছুতেই তারেক রহমানের নজরদারির বাইরে কোনো পদক্ষেপ না নিতে পারে, তারেক রহমানের নির্দেশনার বাইরে, তার সুরের বাইরে, তার যে বিশ্বাস এবং পরিকল্পনা সেসবের বাইরে এই সরকারের কোনো তরফে যাতে কোনো কথা কোনো দিকে যেতে না পারে। সে কারণে তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ জন এবং বিশ্বস্ত জন হিসেবে পরিচিত হওয়ার সুবাদেই যে তারেক রহমান যাকে তথ্য উপদেষ্টা করে বসিয়েছেন ডাক্তার জাহেদুর রহমান, সেই ব্যক্তি যখন এমন মন্তব্য করে বসেছেন যে স্থানীয় নির্বাচনে নিশ্চয়ই শর্ত মানলে আওয়ামী লীগের যে কেউ অংশ নিতে পারবেন, ভাববার কোনো কারণ নাই যে এটা ডাক্তার জাহিদুর রহমানের কোনো ব্যক্তিগত মতামত। প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টির বাইরে গিয়ে সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে জাহিদুর রহমান এমন একটা মন্তব্য করে বসেছেন। আজকে যে শিরোনাম হয়েছে যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরাও শর্ত মানলে নিশ্চয়ই স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন, এটা হচ্ছে তারেক রহমানের সেই প্রেসক্রিপশনের ফসল, যেই প্রেসক্রিপশন তার হাতে গুজে দিয়ে তারেক রহমানকে দেশে ফিরতে অনুমোদন দিয়েছিল ভারত আমেরিকার মতো দেশগুলো। বিশেষভাবে ভারত যেই প্রেসক্রিপশন তার হাতে লন্ডনে গুজে দেওয়ার কারণে নভেম্বরের শেষেও যেই দেশে ফেরা তার নিশ্চিত ছিল না, ডিসেম্বরে যে তিনি আবার হঠাৎ করে দেশে ফিরতে পারলেন, এবং তার পরপরই ভারত সরকার যে তাকে একেবারে তুমুল আবেগ দেখালো। মানে মনে করে দেখেন, এস জয়শঙ্কর চলে আসছেন খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমানকে ব্যক্তিগত শোক পৌঁছে দিতে প্রধানমন্ত্রী মোদীর তরফে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ছুটে যাচ্ছেন শোক বইয়ে খালেদা জিয়া সম্পর্কে লিখতে, প্রধানমন্ত্রী মোদী ব্যক্তিগত শোক বার্তা পাঠাচ্ছেন, তারপর ভারতীয় পার্লামেন্টে শোক প্রস্তাব আনা হচ্ছে খালেদা জিয়ার জন্য, আর তারেক রহমান নির্বাচনে জয়লাভ করতে না করতে প্রধানমন্ত্রী মোদী সবার আগে তাকে ফোন করে বসলেন, এরপর চিঠি পাঠিয়ে কন্যা জাইমা, স্ত্রী জুবাইদা সহ ভারতে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে বসলেন। এই যে আবেগ ভারত দেখাচ্ছিল, তাতে তাদের প্রধান স্বার্থ ছিল যে তারা ভেবেছিল ভয়াবহ বৈরী ভারত বিরোধী সরকার ইউনূস সরকার যাওয়ার পর যে নির্বাচিত সরকার তারেক রহমান সরকার আসছে, যে সরকারের প্রধান ব্যক্তিকে তারাই তাদের আশীর্বাদ আর প্রেসক্রিপশন গুজে বাংলাদেশে ফিরতে দিয়েছেন, তিনি ফিরলে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির আবারও কার্যক্রমে যে নিষেধাজ্ঞা আছে সেটা উঠে যাবে এবং বাংলাদেশে ভারত বিরোধিতার যে রাজনীতির এক ভাবে চলছে সেটাতে একটা ভারসাম্য আসবে। জামায়াতে ইসলামী, এনসিপি এরাও আওয়ামী লীগ মাঠে আসলে একরকমের একটা স্তিমিত হয়ে পড়বে বা তাদেরকে আওয়ামী লীগ বেশ সামলে নিতে পারবে। এসব সমীকরণ মাথায় রেখেই কিন্তু তারেক রহমানকে দেশে ফিরতে দেওয়া,
কাজেই সে কথা মাথায় রেখেই তারেক রহমান প্রেসক্রিপশন অনুযায়ী কিছুই করেন নাই, তিনি নিষেধাজ্ঞার অধ্যাদেশকে আইনে পরিণত করেছেন, কারণ তিনিও আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে শেখ হাসিনার বিপরীতে রাজনীতি করে নিজের প্রধানমন্ত্রিত্বকে কি করে বিপদগ্রস্ত করবেন, কিংবা মানে এই যে তিনি একটা মাত্র সাজিয়ে গুছিয়ে বসেছেন সেটাকে এখনো ডিস্টার্ব করা ঠিক হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত না নিতে পেরে একটা চাল চেলেছেন। একেবারে ভারতের সকল কথার বিরুদ্ধে গিয়ে তিনি নিষেধাজ্ঞাকে আইনে পরিণত করেছেন বটে, কিন্তু দেখেন কখনো তিনি কিন্তু মুখ ফুটে আওয়ামী লীগের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে কড়া কড়া কোনো কথা বলেন না। আর তার যে লোক তিনি বসিয়েছেন, তার যে লোকেদেরকে তিনি বসিয়েছেন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সরকারের মুখপাত্র হিসেবে, তারা বলেন শেখ হাসিনা যদি দেশে ফিরে আসেন তাহলে তিনি ইনসাফ পাবেন, আওয়ামী লীগের নেতারাও স্থানীয় নির্বাচনে ব্যক্তিগতভাবে নিশ্চয়ই অংশ নিতে পারবেন, এতে তো কোনো বাধা নাই। মানে এসব কথা বলে তিনি এমন একটা আমেজ তৈরি করতে চাইছেন যে তার সরকার তো আওয়ামী লীগের রাজনীতিকে বাধাগ্রস্ত করতে চায় না, কাজেই তাদের আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ কিংবা শেখ হাসিনার দেশে ফিরে আসা কোনোটাতেই কোনো অসুবিধা নাই। তারেক রহমান ভাবছেন যে তিনি কূটনীতি, চাণক্যনীতি, রাজনীতি সব এমন গুলে খেয়েছেন যে তার এই লন্ডন বাহিনী দিয়ে তিনি প্রতিবেশী গুরুত্বপূর্ণ দেশ সহ বিভিন্ন পরাশক্তি যারা তাকে একটা অংশগ্রহণমূলক এবং মধ্যপন্থী রাজনীতির পরিবেশ বাংলাদেশে সৃষ্টি করতে, অন্তর্ভুক্তিমূলক পরিবেশ সৃষ্টি করতে বাংলাদেশে ফেরার অনুমোদন দিয়েছে, ফেরার সুযোগ করে দিয়েছে, তাদের সবাইকে নানাভাবে বুঝ দিয়ে তিনি টিকে যেতে পারবেন। কিন্তু এই মুহূর্তে সে আশায় গুড়ে বালি, তার এসব কথায় বিশ্বাস রাখা ক্রমাগতভাবে কঠিন হয়ে যাচ্ছে। ডাক্তার জাহিদুর রহমান আজকে কি বলেছেন? ডাক্তার জাহিদুর রহমান বলেছেন শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতাকর্মীরা, এবং তিনি বলেছেন যে এক্ষেত্রে তো কোনো সমস্যা নেই, কেউ যদি নির্বাচনে অংশ নিতে চান তিনি অংশ নিতে পারবেন, কারণ স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়, এখানে কেউ দলের পরিচয়ে বা দলের পক্ষে প্রচার চালাতে পারবেন না। কোনো ব্যক্তি যদি নির্দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন কিন্তু প্রচারণায় আওয়ামী লীগ বা দলীয় বক্তব্য তুলে ধরেন তাহলে সেটি সমস্যা হবে, তবে নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণ করতে পারলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন। যেহেতু সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ সেহেতু পদ পদবি দিয়ে কারো নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নাই। মানে খুবই ভালো কথা, তার মানে আওয়ামী লীগের নেতা কর্মীরা তো স্থানীয়ভাবে নির্বাচনে অংশ নিতেই পারবেন, কারণ স্থানীয়ভাবে যেহেতু বিএনপি সরকার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে দলীয় পরিচয়ে অনুষ্ঠিত হবে না, কাজেই কেউ আওয়ামী লীগ করলেই বা অসুবিধাটা কি? কিন্তু দেখেন ডাক্তার জাহিদুর রহমান বলছেন শর্ত মানলে, আর শোনা যাচ্ছে নির্বাচন কমিশন বিধিমালায় যেসব পরিবর্তন আনছে, প্রথম পরিবর্তন আনছে যে নির্দলীয় ভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। আওয়ামী লীগ সরকার যে দলীয় প্রতীকে নির্বাচনের ব্যবস্থা করেছিল সেটা থেকে এবার তারা সরে আসছেন, সেটা আবার একটা খুবই মিক্স সিগন্যাল দেয়। মানে তারেক রহমান চাইলে বলতে পারেন যে এর ফলেই আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ হচ্ছে, কারণ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলে তাদের পক্ষে নইলে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হতো না। আবার দেখেন ওই বিধিমালা সংশোধনে এ খবরও বেরিয়ে আসছে যে এমন একটা বিধিমালা প্রস্তাব নির্বাচন কমিশন আনতে যাচ্ছে যে যারা নির্বাচনে অংশ নেবে তাদেরকে নাকি বলতে হবে তারা কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন কিংবা সম্পৃক্ত হবেন না। তার মানে আওয়ামী লীগের নেতাকর্মীদের একরকমের লিখিত দিয়ে যে তারা আর আওয়ামী লীগ করেন না, তারপর এই নির্বাচনে অংশ নিতে হবে। কাজেই ডাক্তার জাহিদুর রহমান যখন বলছেন তখন তিনি আসলে সেই ইঙ্গিতে দিচ্ছেন কিনা শর্ত মানলে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নিতে পারবেন, সেটাও একটা প্রশ্ন। বিএনপি সরকার আসলে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভীষণ ভয়ে আছেন। তারেক রহমান নিজেকে একজন পাকা খেলোয়াড় ভেবে নানা রকম চাল চালছেন বটে, যেমন নির্দলীয় করছেন তার স্থানীয় নির্বাচনটাকে, একদিকে ইঙ্গিত দিচ্ছেন এতে আওয়ামী লীগ অংশ নিতে পারবে, অন্যদিকে তিনি পরিস্থিতিটা এমন করছেন জামায়াতে ইসলামীর জন্য সেটা কিন্তু খুব সুবিধাজনক, কারণ জামায়াতে ইসলামী সারা বাংলাদেশে মানে তারা জানে তাদের অনেক ক্ষেত্রেই দাঁড়িপাল্লায় ভোট দিতে সাধারণ মানুষ একটু দ্বিধাগ্রস্ত হয়, কারণ দাঁড়িপাল্লা, জামায়াতে ইসলামী এসব প্রতীক
ইসলামী ব্যাংক বাংলাদেশ যেন যুদ্ধাপরাধী জামায়াত ইসলামের নিজস্ব ব্যাংক। দেশ দখল করার পর মাত্র 18 মাসে ব্যাংকটিকে দখল শুধু নয়, একেবারে শূন্য করে দিয়েছিল অবৈধ ইউনূস সরকারের অবৈধ রাজনৈতিক সঙ্গী জামায়াত ইসলামী। শোনা যায় পুরো নির্বাচনী খরচ মেটাতে গিয়ে এই বিশাল ব্যাংকটিকে পুরোপুরি নিঃশেষ করে দিয়েছিল জামায়াত ইসলামী। বাংলাদেশের অন্যতম বৃহৎ শরিয়া ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠানটি আবারও সেই পুরনো দখলদারদের চক্রের হাতে ফিরে যাওয়ার পথে দাঁড়িয়ে আছে বলে অনেকে বলছেন। বিশেষ করে যে চক্র শেখ হাসিনার সরকারের আমলে ব্যাংক খাতকে পুরোপুরি ধ্বংস করেছিল বলে অভিযোগ রয়েছে। ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহাম্মদ ওমর ফারুক খানকে হঠাৎ করে দীর্ঘ বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্তটি এই ইসলামী ব্যাংকের সমীকরণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। যখন কোনো প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ কাঠামো পাল্টানোর প্রস্তুতি নেওয়া হয়, তখন প্রথম ধাক্কা আসে শীর্ষ ব্যবস্থাপনায়। এমডিকে সরিয়ে দেওয়া, দীর্ঘ ছুটিতে পাঠানো অথবা ক্ষমতাহীন করে রাখা, এসবই বহুল ব্যবহৃত কৌশল। ফলে এই ছুটিকে নিছক ছুটি হিসাবে দেখা খুব সরল হলে আপনি সেটা ভাবতে পারেন। যেসব গোষ্ঠী অতীতে ব্যাংককে নিজেদের অর্থনৈতিক প্রভাব বিস্তারের যন্ত্রে পরিণত করেছিল, তারাই এখন নতুন আইনের সুযোগে আবার ফিরে আসতে পারে। সরকার এবং বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে যে বিপুল অঙ্কের অর্থ দিয়ে ব্যাংকিং খাতকে টিকিয়ে রেখেছে, তার কিছু পরিমাণ অংশ পরিশোধ করলেই পুরনো মালিকরা নতুন দাবিদার হয়ে ব্যাংকে ফিরে আসতে পারবেন। এখানে এস আলম নামটি শুধুমাত্র ব্যবসায়িক গোষ্ঠীর পরিচয় নয়, এটি বাংলাদেশের ব্যাংকিং খাতে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, অস্বচ্ছ ঋণ বিতরণ, জালিয়াতি, দখলদারিত্ব এবং প্রাতিষ্ঠানিক সুশাসন ধ্বংসের প্রতীক হিসাবে আমরা এতদিন ধরে শুনে এসেছি। অতীতে ইসলামী ব্যাংক সহ একাধিক ব্যাংকের উপর এই গোষ্ঠীর প্রভাব প্রতিষ্ঠার পর যে ধরনের ঋণ অনিয়ম, খেলাপি সংস্কৃতি এবং আর্থিক ভারসাম্যহীনতা তৈরি হয়েছিল, তার অভিঘাত এখনো পুরো খাত বহন করছে। ফলে তাদের সম্ভাব্য প্রত্যাবর্তন শুধু একটি প্রতিষ্ঠানের সমস্যা নয়, এটি পুরো আর্থিক ব্যবস্থার জন্য বিপজ্জনক সংকেত। রাস্তায় নেমে মানববন্ধন, আমানত তুলে নেওয়ার হুঁশিয়ারি এবং প্রকাশ্য ক্ষোভ, এসব কোনো সাধারণ ঘটনা নয়। বাংলাদেশের ব্যাংকের সবচেয়ে বড় সম্পদ তার মূলধন নয়, গ্রাহকের আস্থা। সেই আস্থা একবার ভেঙে গেলে কয়েকদিনের মধ্যেই তারল্য সংকট শুরু হতে পারে। বিশেষ করে ইসলামী ব্যাংকের মতো বৃহৎ আমানত এবং রেমিটেন্স ভিত্তিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে আস্থাহীনতা দ্রুত সিস্টেমেটিক ঝুঁকিতে রূপ নিতে পারে। জামায়াত, বিএনপি এবং পুরনো ব্যবসায়িক গোষ্ঠীগুলোর মধ্যে যে অদৃশ্য ক্ষমতার ভাগাভাগি চলছে, ইসলামী ব্যাংক এখন তার কেন্দ্রস্থলে। একদিকে জামায়াত ইসলামী ব্যাংককে তাদের ঐতিহাসিক প্রভাব বলয়ের অংশ হিসেবে তুলে ধরছে, অন্যদিকে ক্ষমতার বর্তমান বলয় ব্যাংকটির নিয়ন্ত্রণ নতুনভাবে পুনর্বিন্যাস করছে। এই প্রক্রিয়ায় এস আলমের প্রত্যাবর্তনের সম্ভাবনা যদি সত্যি হয়, আমি জানি সত্য, তাহলে সেটি হবে রাজনৈতিক সমঝোতা, আর্থিক সুবিধাবাদ এবং প্রাতিষ্ঠানিক দুর্বলতার এক বিপজ্জনক মিশ্রণ। কিন্তু তাতে কি আসে যায় বলেন? সবকিছু মিলিয়ে আপনার সামনে, আমার সামনে যে বাস্তবতা, তা হলো ইসলামী ব্যাংক আবারও সেই দখল রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। এমডির বাধ্যতামূলক ছুটি, বোর্ড রদবদল, নতুন আইন, কেন্দ্রীয় ব্যাংকের কৌশলী নীরবতা এবং গ্রাহকদের ক্রমবর্ধমান উদ্বেগ, সবকিছু একই ইঙ্গিত দিচ্ছে। এটি কেবল গুঞ্জন নয়, বরং পরিকল্পিত পুনর্দখলের লক্ষণ বলেই মনে হচ্ছে। সোজা ভাষায় হলো, ইসলামী ব্যাংকের ভেতরে যা ঘটছে তা কোনো প্রশাসনিক সংকট নয়, ক্ষমতা দখলের আর্থিক সংস্করণ। আপনি অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো আপনার দখল করতে হবে। আর সে কারণেই প্রশ্নটি আর কেবল প্রশ্ন নয়, বরং এক জাতীয় উদ্বেগ। আবার কি সত্যি ইসলামী ব্যাংক এস আলমের হাতে ফিরে যাচ্ছে? আমি তো দেখছি ফিরে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন না? ভালো থাকবেন।